আসসালামু আলাইকুম। দূরেরও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজ দ্বিতীয়বার খুরশেদ সেলিম ভাই ওনার আমন্ত্রণে তার পেন্টিং, ওয়েল পেন্টিং যেটাকে বলে, এটা দেখার জন্য আসা হয়েছে। এটা আমার দ্বিতীয়বার। উনি হচ্ছেন একজন অলিম্পিক গোল্ড মেডেলিস্ট। তো সারাদিন তার সঙ্গেই থাকবো এবং এটা আমি চেষ্টা করবো আমার ক্যামেরার মাধ্যমে এই ফুটেজগুলো তুলে ধরার জন্য। আশা করি দেখলে ভালো লাগবে। অনেক সুন্দর সুন্দর পেন্টিং আছে এখানে। আমি ওনার সম্পর্কে, ওনার যে পেন্টিংগুলো আছে ওগুলো তুলে ধরবো। আর হচ্ছে সারাদিন ওনার সঙ্গে যে আলাপ, সুন্দর সুন্দর যে ওনার একদম সরল মনের যে আলাপ, এইগুলো আমার ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আমি কথা বাড়াচ্ছি না, ভালো থাকবেন আর দেখতে থাকুন। এই গ্যালারিতে প্রদর্শনী আসলে সব শিল্পীর পক্ষে সম্ভব নয়। এটি অসাধারণ পরিবেশের অসাধারণ গ্যালারি। এই প্রদর্শনীটি তার চলছে এবং আমরা এই প্রদর্শনী ঘুরে দেখব এই প্রদর্শনীর প্রতিটি ছবির মূল্য আসলে আমাদের সাধারণ চিন্তার অনেক উপরে। অর্থাৎ এই ছবিগুলো অতীব মূল্যবান এবং শিল্পী হিসেবে তিনি অত্যন্ত সফল বলা যায় এই কারণে যে আমেরিকান সমাজে এরকম একটি প্রদর্শনী করার জন্য তার যাবতীয় উপযোগিতা, তার শিল্পকর্ম, তার চিন্তায়, চেতনায় সব কিছুতে রয়ে গেছে। এবং এই প্রদর্শনীতে সারাক্ষণ প্রতিদিনই যারা আসছেন তার মধ্যে আমেরিকানদের সংখ্যাই বেশি। এটি অনেক বড় ব্যাপার, বিশেষ করে যারা বাঙালি শিল্পী তাদের জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত, একটি অসাধারণ গর্বের দৃষ্টান্ত। চলুন আমরা প্রদর্শনী করে দেখি। দৃষ্টি হচ্ছে আপনার ছবিগুলোর আমি লক্ষ্য করছি যে যেমন অনেক জ্যামিতিক ফর্ম, বিশেষ করে যে এমন কিছু ম্যাটেরিয়াল যার উপরিভাগ আছে, পার্শ্বদেশ আছে, তল আছে, আবার এখানে রঙের একটু ভিন্ন ধরনের খেলা আছে, যেটি একটি মানে সমুদ্রের ফেনায়িত পানির থেকে কিংবা রংধনুর একটি রং থেকে সৃষ্ট একটা ব্যাপার মনে হয়। রঙের খেলা, আপনার কাছে রঙের খেলাটি কেমন? সেটা হচ্ছে কি যে আপনার যে কোশ্চেনটা, সেটা আমি কোশ্চেনটা করে আমি উত্তর দিচ্ছি। আমি যে এই কাজগুলো করছি এর উদ্দেশ্য কি? আমি আমাকে প্রশ্ন করা হচ্ছে আমি যেগুলো করছি এটার একটা কি উদ্দেশ্য এক্সাক্টলি, বুঝছেন না? একটা আনসার থাকতে হবে, ঠিক না? তো উদ্দেশ্য হচ্ছে একটু ক্রিয়েটিভ বিউটি। উদ্দেশ্য এটা কোনো সোশ্যাল কোনো না, বুঝছেন? আছে না, অনেক শিল্পী আঁকছে, ধর্মীয় ছবি আঁকতেছে, সোশ্যাল আঁকতেছে, বিপ্লবী আঁকতেছে, মানে যেটাকে বলা হয় ইমপ্রেশনিস্ট যে বিষয়টা, সেটা না আমার ছবি। আমার হচ্ছে একটু ক্রিয়েটিভ বিউটি। এখন তাহলে বিউটিটা যে আমি ট্রিট করছি কোন কনসেপ্টে করছি, হ্যাঁ? তো এখানে একটা প্রশ্ন আসবে যে, তো ওই যে বললাম যে নেচারের একটা সাথে মিল দিলাম আপনাকে, যেটা করছে সিরিজ ইন্ডিপেন্ডেন্ট একটা মানুষ আপনি বানায় রাখছেন, তারপরে আপনারা বানিয়েছে, আমার বানিয়েছে, তারা বানিয়েছে, তারপরে সবগুলো একটা মানুষ সিরিজের মধ্যে দেখতে মিলও আছে, আবার অমিলও আছে, ওরকম একটা মিলও আছে, আবার অমিলও আছে, কিন্তু একটা বেসিক মিল আছে, যার জন্য একটা ক্যারেক্টার আছে। তো আমি যখন একটা বিউটি ক্রিয়েট করছি তাহলে তো আমাকে, আমি বলি আমার স্টেটমেন্ট আছে, এই দেশে কিন্তু একটা জিনিস আছে যেটা বাংলাদেশের কালচারে নেই, আমি উত্তর দিয়ে দিচ্ছি। সেটা হলো যে কোনো শিল্পীকে প্রদর্শনী করতে গেলে তার ছবি সম্বন্ধে তার একটা স্টেটমেন্ট দিতে হয়, যেটা আমাদের দেশের কালচার এখনো ডেভেলপ করে নেই। আমি শুরু করলে ওদেরকে বলছিলাম যে তোমরা এটা এখন চালু করো, হ্যাঁ? তো স্টেটমেন্ট হচ্ছে যে তুমি আগে বলো, তোমারটা নিয়ে তুমি আগে বলো, তারপরে এই কষ্টটাই হচ্ছে, হ্যাঁ। তো আমি বলেছি হ্যাঁ তুমি আগে বলো, এটা ওদের কালচার, কারণ ওরা তো একটু অ্যাডভান্স হয়ে গেছে আমাদের চেয়ে, হ্যাঁ। তো হ্যাঁ, তো ওখানে তো আমি বলছি যে আমি নেচার থেকে আমি ইন্সপায়ার হয়ে, মানে নেচার নিয়ে কাজ করছি। তো এটা তো আমি সব জায়গায় বলি, চীনেও বলি, চীনে একটা আর্টিস্ট হট করে আমার বললো তো তুমি নেচার বলো, তো নেচার। I think they're really great. I really love the angles and I love the colours and the way in which the colours kind of
come together. It's really inspiring, and I really like this painting a lot too. The purples and the blues. It seems very dreamy. Yeah. It's very dreamy. It reminds me of being in a dream somewhere in an island somewhere, like in Greece, or the Greek island somewhere, or in any kind of Mediterranean. It's what kind of reminds me of it, like a sunset or something. What do you think, Oliver? Oh, I think it's great. Paintings are great. And you said you bought this one? Yes. Yeah, Great he's a collector. I appreciate your choice. I love to hear it. Thank you. And congratulations. Congratulations to you. Yes. For your creation. So we are open up to the Sunday, Great. so you can come to see the exhibition with your friends. Oh, we would love to do that. I understand. So thank you very much to visit. Thank us. you. We live together in West Islip, so we're very close by. And of your four parents, from which country they came here? So Okay. I'm from London originally. I've been here for 25 years. Okay. And originally I'm from Germany. As And you where? can hear. All great. All great. Are you a painter or something like that? No, I'm not. We both work in the tech industry. How did you hear about this painting giants picture? We didn't. We were walking We was around. walking- We came to the park because we just wanted, the weather is nice. And then when we came up here, we saw the paintings, and then we met. So, Mr. Salam is he's a genius of the world. oh, I did. Genius of the world. Sorry, Olympic gold medalist and oh torch. wow! and torch winner also. You can say the record. On there in the biography. Right, Yeah, right, right. yeah. And I also did a solo show in Berlin too. Oh yeah? শুরুতেই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি প্রবেশ মুখে এই অপূর্ব সুন্দর একটি দৃশ্য, ছবিটি খুবই চমৎকার। খোরশেদ সেলিম, অলিম্পিক গোল্ড মেডেলিস্ট, 2008-এ উনি অলিম্পিক গোল্ড মেডেল পান। এই চিত্রটির উপরে আমি সত্যিকার অর্থে আমি রঙের এত কিছু ভালো বুঝি না, এই এত সুন্দর পেন্টিংয়ের মানেও বুঝি না। আমি চেষ্টা করছি আমার ক্যামেরাতে বন্দি করার জন্য। খুবই সুন্দর এবং চমৎকার শিল্প। আজকে একটু লুকো অসুবিধা। কি অপূর্ব সৃষ্টি, রঙের ছড়াছড়ি এখানে। কোন রঙের সঙ্গে কোন রং একত্রে করলে যে দৃশ্যটি সুন্দর আসবেন, এটি শুধুমাত্র যারা রং নিয়ে কাজ করেন তারাই ভালো বলতে পারবেন।
আমি অতটা ভালো বলতে পারবো না, তাই আমি অতটা ভালো বলতে পারবো না বিধায় আমি বলছি না। আমি চেষ্টা করছি আমার ক্যামেরাতে বন্দি করতে এই ছবিগুলো। উনি আমাদের দেশের খুবই গুণী একজন মানুষ। সেলিম ভাইয়ের সঙ্গে, খুরশেদ সেলিম ভাই আর কি, ওনার সঙ্গে আমার এটা দ্বিতীয়বার সাক্ষাৎ। এটি আরেকটি রুমে প্রবেশ করবো, এটি 3য় নম্বর রুম। চেষ্টা করলাম ক্যামেরাতে বন্দি করতে ছবিগুলো। জানি না কতটুকু ভালো হয়েছে। আমরা সারাদিন একসঙ্গে সময় কাটাবো। তো দেখতে থাকুন, ভালো লাগবে বন্ধুরা। এখানে সাধারণত বিদেশি দর্শকরাই বেশি আসেন। এটি আমাদের জন্য সত্যিকার অর্থে গর্বের যে উনি একজন বাংলাদেশের অনেক বড় মাপের শিল্পী। আমরা যথাযথভাবে তাকে মূল্যায়ন আমাদের করা দরকার। আমরা কথা শুনবো তার, এবং কিছু এই বাড়ির দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বর্তমান সময় আমাকে রাখছে তো দেখো, আমি তো ওখানে আমার ছবি দেখছি এখন। আপনার মধ্যে আমি আমার ছবি দেখছি, বুঝছেন। আর এইটা হলো ওই যে আপনি জানেন যে অলিম্পিকে গোল্ড মেডেল পাইছি, শুনছেন তো নিশ্চয়ই, এবং টর্চও দিছে। আচ্ছা, অলিম্পিক গোল্ড মেডেল অ্যান্ড টর্চ, বুঝছেন। এই ছবিটা অলিম্পিক মিউজিয়াম এটার উপরে গোল্ড মেডেল দিছে। এবং এই যে লেখেন, এটা হলো ফ্রন্ট পেজের দিয়ে রাখছি, কালেকশন অফ অলিম্পিক ফাইন আর্টস ইন্টারন্যাশনাল ওয়াল পেন্টিং। এটা অলিম্পিক কালেকশন, ছবিটা অলিম্পিকের কালেকশন, বুঝছেন। এবং অলিম্পিক মিউজিয়াম যে বেজিং হয়েছে ওটার, হ্যাঁ, এবং এটার জন্য আমাকে $50,000 দিচ্ছে, বুঝছেন। আমার কাছে ওইটা হচ্ছে 50 বিলিয়ন, বুঝছেন। এবং শুধু এই মিউজিয়াম না, অলিম্পিক আমাকে ওই আগে 84-এ অলিম্পিক হয়েছিল, আগে যেটা চেকোস্লোভাকিয়া ছিল, এখন ভেঙে হয়েছে বসনিয়া। তো ওই যেহেতু আগে মিউজিয়ামটা হয়েছিল, অলিম্পিক গেম হয়েছিল, মিউজিয়াম হচ্ছে, এই বসনিয়ার মিউজিয়াম আমার ছবি কালেকশন করছে। আমি গেছিলাম বসনিয়া, আমি ইনভাইট করলাম, কালেকশন হচ্ছে, আমাকে নিয়ে গেছে। তো 2টা অলিম্পিক মিউজিয়ামের ছবি কালেকশন আছে, 2টা অলিম্পিক মিউজিয়ামের ছবি কালেকশন আছে, বুঝতে পারছেন না। তো এখন বলছে যে আমি তো আপনার বাংলাদেশের মানুষ, আমি যে ইন্টারন্যাশনাল এগুলো করতে পারছি, এগুলো একটা ট্রেন। বইটা একটু আমার দেখা যায় বিশ্বের 100 জনের মধ্যে আপনার স্যারকে দেখা যাচ্ছে। বইটা স্যার এটা হলো যে মালয়েশিয়ান গভর্নমেন্ট 2009 সালে
বিশ্বের স্যারকে দেখেন, স্যারকে কথা বলেন। আবার এখানে গভর্নমেন্ট একটা ইন্টারন্যাশনাল শো করেছে। কবে? এটা 2009। তাতে 100 জন শিল্পীকে ওরা বিশ্ব থেকে সিলেক্ট করেছে। 100 জন, আমেরিকা থেকে 2 জন, তার মধ্যে আমি একজন আরেকজন। আপনি আমেরিকান? আমেরিকান হিসেবে, আমেরিকান হিসেবে আমি পাসপোর্ট আমেরিকান, ইন্টারন্যাশনাল শো আমাকে বাধ্য হয়ে আমেরিকান করতে হবে, মানে পাসপোর্ট তো আমার আমেরিকান। তো ওখানে এটা আমার ছবি, ওরা কালেকশনে করেছে এই ছবিটা। এটা আপনার ছবি? এটা আমার ছবিটা, এই যে আমার সম্বন্ধে একটা ব্রিফিংও দেওয়া আছে এই যে এই জায়গায়। ওকে, আপনি আমাদের বাংলাদেশ। আচ্ছা, আর এইটা তো ওনাকে লিঙ্ক দিছি রিসেন্টলি। আমার একটা নিউজ ডে, জি, আমার একটা ইন্টারভিউ দিচ্ছে, ওটা আমি দিয়ে দেবো আর কি। আমার এই রিসেন্টলি বেরিয়েছে এটা। এটা ধরেন মাসিক খানিক হবে আচ্ছা আমাকে। এবং ওরা একটা সিরিজ করছে যে লং আইল্যান্ডের যারা নাম করা, এই সিরিজটার নাম হচ্ছে ফেস অফ লং আইল্যান্ড। এটা তো কমিউনিটি পত্রিকা না ভাই, আর নিউজ ডে তো হলে বুঝলেন কেমন পত্রিকা। তারা ওই সিরিজ আমাকে ঢুকেছে যে ফেস অফ লং আইল্যান্ড। লং আইল্যান্ডের প্রতিনিধি, আপনার লং আইল্যান্ডকে আপনি রিপ্রেজেন্ট করছেন। হ্যাঁ, ফেস অফ লং আইল্যান্ড, মানে সেটার মধ্যে আমি ঢুকেছি। আপনার পোর্ট্রেটটা সম্পর্কে বলেন, আপনার স্বপ্রতিকৃতি। এটা আমি করিনি, এটা চাইনিজ এক শিল্পী করছে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এই সেটা করে আমার আবার ওই চীনা শিল্পী 100 আমার শীর্ষ আছে। আচ্ছা, বুঝছেন, শীর্ষ আছে ইন দ্যাট সেন্স। আমরা এই নাচটা ছেড়ে দিই, বুঝলেন আসলে। জি প্লিজ। আচ্ছা, আমরা একটু সাউন্ড, ওটা মানে চরম একটা ইয়েলো কালার, একটা গ্রিন ব্যাকগ্রাউন্ড আচ্ছা। জি আচ্ছা, আমি একটা কথা বলছি। এবং একটা গাছের মধ্যে আছে, সেই গাছটার মনের কাছাকাছি গাছ যে আছে, টোটাল অ্যাটমসফিয়ারটা আবার আমি দেখতে হচ্ছে। দেখা গেলো যে একটা গার্ডেন, একটা এরকম ল্যান্ডস্কেপের মধ্যে আছে, গাছের পাশে ওই ফুলটা বসে, তো গাছের রংটা আবার এরকম, মানে টোটাল অ্যাটমসফিয়ারটাকে আপনি ক্যাচ করতে হবে, খালি ফুল না, তার অ্যাটমসফিয়ার, তার পাতা এই। আর আর যেটা হচ্ছে যে পুরি দেখবেন যে কাজগুলো করছে ইন ডিটেল। আপনি ধরেন ফুল দেখেন যে ফুল ভিতরে যদি দেখতে যান, ফুলের গভীরেও টেক্সচার, গভীরের দেখবেন যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আছে, এরকম দিচ্ছে, মনে হয় যে ব্রাশ দিয়ে একটু কাজগুলি করেছে, চেষ্টা হচ্ছে না। এবং কালার ফিশ যেটা দেখবে একদম স্ট্রেইট, তো ওটা আবার আমি কিছু কিছু করার চেষ্টা করি আমার মতো করে, মানে আমার মতো করে, যাতে একটা বিউটি ক্রিয়েট হয়। টোটাল উদ্দেশ্য হয়েছে ওনারটা যেরকম একটা বিউটি ক্রিয়েট হয়েছে, আমারটাও যাতে কিছু একটা হয়, এইগুলো একটা সাইড আমি প্লেটা করছি। আমি মানে কি চাই, রাইট, কালারটা আপনি ছেড়ে দিয়ে, আপনি মানে জাস্ট আমি কালারের উপরে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে একটা লিকুইড দিয়ে আমি করছি। এই যে টেক্সচারটা, এই যে ফ্লোটা, এই জিনিসটা সেকেন্ড টাইম আমি করবো, অর্থাৎ ন্যাচার এখানে একটা রোল করছে। অন্য আর্টিস্টিক ইনভেস্টিগেশন নিজের রোলটা পাবে না, কিন্তু আমি এটা করছি, যেটা হচ্ছে কেন আমি তার সাথে একটু শেয়ার করতে চাচ্ছি যে তারপরে আবার এইটাকে কেন্দ্র করে আবার এটা আমি করছি, ওনার ফ্লোটা কেমন হয়েছে বুঝছেন, ওটাকে আবার আমি অবজার্ভ করে, যেটা হচ্ছে আমি আবার এটার সাথে আবার আমি অ্যাড করছি, যে অ্যাড করা আছে, মানে এইটা এই জায়গায় যদি ফ্লোটা করছে এরকম, তখন আমি আবার এইটা অ্যাড করছি, আবার এই ডট ডট ডটগুলো আবার আমি দিছি, যাতে এটা এই যে এইটা বুঝছেন, এই যেটা বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইভাবে ডিটেলগুলো লেসের সাথে শেয়ার করে করছি, যাতে এটা অ্যাট্রাক্ট হয় বেশি। কারণ ওনার যদি আপনারা পছন্দ করেন, তাহলে আমারটা খানিকটা হলেও পছন্দ করতে হবে। হ্যাঁ, বুঝছেন, এটা হলো টোটাল গেমটা। তো এইভাবে কাজ লেগে যায়। ওটা যখন সে ভাব বিনিময় করতে চায়, এমন কাউকে চায় যাকে সে অনেক ভালোবাসে। এটা যাকে ভালোবাসে তার জন্য যতটুক তার নিজের কাছে স্যাটিসফ্যাকশনের জন্য, আমি মনে করি ততদিক সে এটা করে থাকে, এটা আমি মনে করি। আমি ওনার দাওয়াত আরো অনেক আগে থেকে পেতাম, তাকে পেয়েছি আমার অফিসেও। তার সাথে আমাদের একজন ঘনিষ্ঠ বন্ধু, যিনি গীতিকার মেহফুজ, হ্যাঁ, সব। কিন্তু তিনি যে দিক থেকে আমাদের আত্মীয় বটে আমার জানা ছিল না। কিন্তু আমি মনে করি আমি এবং আমার জাতীয়তা এটা অনেক ছোট, তার চাইতে অনেক অনেক বড় সেলিমের নিজেই। আপনার পুরো নামটা হচ্ছে খুরশিদ আলম সেলিম। উনি সারা পৃথিবী জুড়ে যেভাবে পরিচিত, এই পরিচিতিটা কখনো প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণীতে, তৃতীয় কোনো শ্রেণীতে নামবে না।
এটা অক্ষয় এই মর্যাদাটা। আমাদের জাতিতে এমন শিল্পীর জন্ম আছে, এমন মানুষের যার দৃষ্টিভঙ্গি আছে, এমন কারো জন্ম আছে, এটা জানানোর জন্য কোনো শিক্ষা নেই, কোনো রাজনীতি নেই, কোনো সরকারি দৃষ্টিভঙ্গি নেই এখন পর্যন্ত। এটা হচ্ছে আমাদের দারিদ্রতা। আমাদের এই দারিদ্রতাটা আছে। গাছের যেমন কিছু ডাল শুকনা থাকে, কিছু ডাল শক্ত মজবুত মাসেল মতো থাকে, এই মিলেই গাছ। এই জন্য গাছের কোনো অংশ আমরা বাদ দিচ্ছি না। তাই আমার জাতির এই দুর্বলতাটাকে আমি বাদ দিয়ে আমার জাতিকে হিসাব করি না, আমি তাতেই জন্মেছি। আজকে আমেরিকা সারা পৃথিবীর সবচেয়ে সম্পদ, সবচেয়ে ক্ষমতাধর যে জাতি। আজ আমি এবং আমরা দুই ভাই এখানে দাঁড়িয়ে আমরা যে কথা বলছি, আমরা এই অত্যন্ত ক্ষমতাধর এবং সম্পদশালী এই জাতির অংশ। যদি এই জাতি সারা পৃথিবী নেতৃত্ব করে, আমরাই সে জাতির নেতৃত্বের অংশীদার। আমরাও এই যে খুরশিদ আলম সেলিম, তিনি যে এই আর্ট সৃষ্টিতে নেতৃত্ব করছেন, আজকে এই ছবিগুলো যারা দেখছেন এবং এখানে যে বাইরের যে দর্শক এসছেন, ভিজিটর এসছেন ইউরোপ থেকে, জার্মান এবং ব্রিটেন থেকে, তারাও জানালেন, কি জানালেন নিজেরা শুনেছেন। আমি এই যে ভাষায় কথাটা বলছি, এই ভাষাটা সারা পৃথিবীর সব মানুষের নয়, কিন্তু এই ভাষা যেহেতু আমার নিজের, এই ভাষার মধ্যেই আমার জন্ম, কাজে এর চেয়ে প্রিয় আমার কোনো ভাষা নেই। তাই এই ভাষায় আমি কথা বলছি। এটা পৃথিবীতে যারা এই শ্রেষ্ঠত্বের মর্যাদা বুঝেন এবং শ্রেষ্ঠত্বের জন্ম বা এটার গুরুত্ব বুঝেন, তারাই, তাদের কাছে এটা আবার পৌঁছে যাবে। আমার এ বলার জন্য অপেক্ষা করে নাই। এর আগেই খুরশিদ আলম সুজন সারা পৃথিবী নয়, চায় না, পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের দেশ, বেশি মেধার দেশ, বেশি সামর্থ্যের দেশ, সেই দেশে তার সলো প্রোগ্রামের কথা আপনারা জেনে থাকবেন। এর মধ্যে তিনি এত বিখ্যাত। ইউরোপে, আজকে আমেরিকায়, যিনি অলিম্পিকেও গোল্ড মেডেলিস্ট, এটা কথার কথা নয়, তিনি একজন আমেরিকান পরিচয়েই তিনি গোল্ড মেডেলিস্ট। আমেরিকা থেকে তখন দুইজনকে বাছাই করা হয়, সারা আমেরিকা থেকে, মহাদেশ থেকে। সে দুইজনের মধ্যে একজন হচ্ছেন আমাদের ভাই। তার চেহারাটা দেখুন, আসলে তার গায়ের রং, তার ফেসের গড়ন, এটি কোন জায়গার, ওটার জন্য আমাকে অ্যানথ্রোপোলজিস্ট হতে হবে। কিন্তু এই মানুষটি আজকে পৃথিবীর সেরাদের একজন। আমরা খুরশিদ আলম সেলিম ভাইকে, এই শিল্পীকে নিয়ে অনেক গর্বিত। আমাদের গর্বের কোনো সীমা নাই। ধন্যবাদ। আজকে আপনারা যে কষ্ট করে আমার প্রদর্শনী আসছেন, এই জন্য ধন্যবাদ। এবং আপনারা তো বুঝতেই পেরেছেন যে আমি তো দীর্ঘ সময়, প্রায় আমার এই শিল্পকর্ম, আমার যে চর্চা, সেটা অলমোস্ট 50 বছর। এবং বাংলাদেশে আমি জানেন যে প্রায় 40 বছর আগে আমি শিল্পকলা একাডেমির উপপরিচালক ছিলাম, চারুকলা। এবং বাংলাদেশের যে শিল্প আন্দোলন, সেটা সৃষ্টি হয়েছিল ঢাকা আর্ট কলেজ সৃষ্টির মাধ্যমে জয়নাল আবেদিনের নেতৃত্বে। কিন্তু আন্দোলনটা, যে বর্তমান যে শিল্প আন্দোলনটা, এটা বিকাশ লাভ করেছে শিল্পকলা একাডেমির মাধ্যমে। এবং আমরাই ছিলাম প্রথম দিকের লোক। আমাদের হাত ধরেই এশিয়ান আর্ট বিএনএলে ইন্টারন্যাশনাল এক্সিবিশন এবং যত এক্সিবিশন এখন হচ্ছে, এগুলি আমাদের হাত দিয়েই সূত্রপাত হয়েছে। কাজেই বাংলাদেশের শিল্প আন্দোলনের সাথেও আমি ব্যক্তিগতভাবে জড়িত। এবং আমি আমেরিকায় চলে আসছি, এবং আমি ভাবলাম যে এখানে আসার পরে আমি যেটা ভাবলাম যে বাংলাদেশে থাকলে তো আমি মোটামুটি ভালো, বাংলাদেশের স্ট্যান্ডার্ডে একটা ভালোই চাকরি করতাম, ঠিক না? কিন্তু আমি ভাবলাম যে আমাকে আমেরিকায় থাকতে হবে, কারণ আমাকে ওয়েস্টেই এক্সপোজ করতে হবে। কারণ দে আর দ্য অথরিটি স্টিল। উনি যেটা বললেন যে ফাইন্যান্সিয়াল কালচার সব দিকটা স্বীকার করতে হবে। তখন আমি বাংলাদেশে কিছুটা অ্যাবস্ট্রাক্ট করতাম। তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমাকে যদি এই দেশে এক্সপোজ করতে হয়, তো এদের সাথে একটা বেসিক কম্পিটিশনে যেতে হবে, বুঝছেন? মানে এই কম্পিটিশন যে বিষয় হয়, সেটার মধ্যেই যেতে হবে।
দে উইল আন্ডারস্ট্যান্ড। তো যেহেতু তারা এই ওয়েস্টার্ন এই অ্যাবস্ট্রাক্ট মুভমেন্টের দেওয়ার পুরোধা, কাজেই আমি এটার উপরে কনসেন্ট্রেট করব যাতে ওরা বুঝতে পারে যে আমাদের মেধাটাতে বুঝতে পারে আগে আমার পেন্টিং, দেন আমার দেশ, তারপরে আবার আমার দেশ আসবে। জিনিসটা বুঝছেন না? যখন তুমি হ্যাঁ, তো প্রথম দিকে যখন আমার এখন রোম্যান্ডে প্রায় সবাই চিনে, সব মিউজিয়াম, সব গ্যালারি, সব কিউরেটার সবাই চিনে এখন। প্রথম দিকে যখন আমার ছবি নগাল্যান্ডের বিভিন্ন গ্যালারিতে মানে ডিসপ্লে হতো, তখন ছবিগুলো দেখে ওরা ধরে নিত যে এটা কোনো এই জায়গার কোনো সাদা শিল্পীর, সত্যিই বলি সাদা শিল্পীর ছবি ধরে নিত আর কি। কিন্তু আমি হঠাৎ করে যখন আমি পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম দিস ইজ মাই পেন্টিং, মানে বোঝা যাচ্ছে যে ওরা খুব মানে একটু মানে প্রস্তুত দাম, সে কি প্রস্তুত দেয় কথা শোনার জন্য। তো কিন্তু এখন কারণ এটা একটা যেটা আমি চেয়েছিলাম যে ওদের সাথে জিনিসটা ডিল করা, ওরা যেটা করছে আর কি, জিনিসটা হচ্ছে না জিনিসটা এরকম যে কোনো আমেরিকান গিয়ে বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিখছে, বুঝছেন, এবং দেখা গেল যে সে মনে স্থির করলো যে বাংলাদেশের যে বেস্ট যে রবীন্দ্রসঙ্গীত গায় তার সাথে আমার কম্পিটিশন, দেখা গেলো যে তার সমতুল্য সে গাচ্ছে। ওরকম অবস্থা হচ্ছে আমার। এবং আমি একবার ওনাকে কালকে বলেছিলাম যে ব্রাসেলসে আমি একটা সোলো শো করেছিলাম, এবং ব্রাসেলসের একজন আর্ট কালেক্টর সে আমার একটা ছবি কালেক্ট করেছে। এবং আর্ট কালেক্ট যখন করে তারা এটাকে একটা বিজনেস মনে করেই করে, জিনিসটা হচ্ছে শখে করে না। কারণ আজকাল যে বিলিয়ন বিলিয়ন ডলার যে ছবির অকশন হচ্ছে, সেটা কি কোনো শিল্পী তো বানাই গেছে, তার পরিবারও আছে না। এই ব্যবসাটা চলছে কালেক্টরদের ভিতরে, যার কাছে ছবিটা আছে, তার শিল্পীর ফ্যামিলি বা তার গোষ্ঠী তো এই পয়সা পাচ্ছে না। পিকাসোর ছবি যে অকশন হচ্ছে আর 250-300 মিলিয়ন ডলারে, মাতিসের ছবি যে 400 মিলিয়নে হচ্ছে, এই পয়সাটা তার ফ্যামিলি কেউ পাচ্ছে না, তার বংশধরে কেউ পাচ্ছে না, যারা কালেক্ট করছে আপনার মতো তারা পাচ্ছে, বুঝছেন। যে একটা ব্যাপার আছে যে এরা বুঝে সেটা যে আর্ট ইজ এ ইনভেস্টমেন্ট, বুঝছেন। এটা আমাদের দেশের কনসেপ্টটা এখন আসে। এমনকি আমরা একটা কথা বলি যেটা আপনার জানা দরকার, ধরুন আমরা জানি যে সৌদি যে রয়্যাল ফ্যামিলি, তারা একটা ধর্মীয় দেশের মানে রাষ্ট্র রাজা, হ্যাঁ, বা বাচ্চা ইসলামিক, কিন্তু আপনি কি জানেন যে তাদের ওয়ার্ল্ড ফেমাস আর্ট তারা কালেকশন করে রাখছে, এবং যখন কোন প্রেসিডেন্ট যায় তখন ওই জায়গায় তারা নিয়ে যায়। পাবলিক জানে না, পাবলিক তো একটু অ্যালার্জি আছে মুসলমানদের, কিন্তু এটা কি কাবার শরীফের দায়িত্ব, এরা আবার ছবি এগুলো করে না। যেমন তারা মোনালিসার ছবি কালেকশন করতে পারেনি, কিন্তু ওই সিরিজের দা ভিঞ্চির ছবি তাদের কালেকশনে আছে, বুঝছেন। আমি দেখতে চাই, আমি দেখাইতে পারবো। ওরা কোনো প্রেসিডেন্ট গেল বা আমার মতো লোক গেল, তখন তারা ওই তাদের কালেকশনে নিয়ে আছে। যদিও তারা খুব রক্ষণশীল একটা একটা প্রজেকশন করেছি, এবং তার সাথে একটা রেডিও আমার একটা, আমি আপনাকে ছবি পাঠাবো না,
আমার 2 ঘন্টা লাইভ ইন্টারভিউ করেছি আচ্ছা আচ্ছা তাশকন্দের রেডিও। তো তাশকন্দা যদিও বর্তমানে মুসলমান দেশ, কিন্তু এটা তো রাশিয়ার আন্ডারে ছিল, এবং এখানে 2টা কমিউনিটি আছে আর কি। একটু রাশিয়ানরা এখনও আছে, আর তো একটু সেন্ট্রাল এশিয়ার যে মুসলমানরা ওরা আর কি, দিস ইজ অনলি ফুটেজ হ্যাঁ দেশে উঠছেন। তো ওরা 2 ঘন্টার লাইভ অনুষ্ঠান আমার করছে ইংলিশে, ওটা আমি আপনাকে ফুটেজ পাঠাই। গ্রিকে আমার একটা সোলো করছিল ইউনেস্কো, গ্রিকের ইউনেস্কো, ওরাও 2 ঘন্টা একটা লাইভ অনুষ্ঠান করছে আচ্ছা আচ্ছা আবার আমাদের শহীদুল আলমের ও গ্রিক 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 ও গুড গ্রিকের। তো আমি পৃথিবীর বিভিন্ন জায়গায় নানান ধরনের ইন্টারভিউ দিচ্ছি, এটা ঠিক, হ্যাঁ। এবং আমি তো ধরেন 60টার উপর দেশ ঘুরেছি, এবং ওভার 700 টাউন অ্যান্ড সিটি অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি ওয়াক ওভার করেছি। যেমন বাংলাদেশে মনে করেন যদি বলে আমি বাংলাদেশে গেছি, যেমন একটা দেশ, কিন্তু আমি বাংলাদেশে গিয়ে আপনি খুলনায় গেছেন, রাজশাহী গেছেন, চিরাং গেছেন, ওরকম মানে 700-র উপরে টাউন সিটি আমি ঘুরছি। মানে 60টি দেশের 700-র উপরে টাউন সিটি ঘুরেছে। হ্যাঁ ওয়ার্ল্ড, আচ্ছা। আর ধরেন ইন্টারন্যাশনাল শো আমি পার্টিসিপেট করেছি, এটা কয়েকশো হবে নানান ধরনের। এবং সম্ভবত আমি এই সাউথ কোরিয়াতে একটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হচ্ছে আর্টের, তাই আমার 2টা ছবি কালেকশন করেছি। ওটা ওদের নভেম্বরের 11 তারিখে এরকম টাইমে ওনাকে পাঠাইছি, একটা রেজিস্ট্রেশন আছে, আমি সাউথ কোরিয়া যাবো আর কি। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আর চীনে আমার অ্যাক্টিভিটিস কমপ্লিট অনেক বেশি হয়েছে। আমি বাইরের দেশের মধ্যে চীনে ধরেন ওদের কালচারাল মিনিস্ট্রি আমার সোলো করেছে কোথায় বেজিংয়ে বেজিংয়ে, আচ্ছা। যেহেতু কালচারাল মিনিস্ট্রি বেজিংয়ে করেছে। এবং আমার এক্সিবিশনের উপরে ওদের যেহেতু চীনের গভর্নমেন্ট তো মানে একটা কী বলবো জমদূতের মতো এক হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই ঠিক না? তো ওটা ওদের যে 42 যেহেতু গভর্নমেন্ট করেছে, ওদের 42টা মিডিয়া আমার উপরে কভারেজ করেছে, করতে বাধ্য গভর্নমেন্ট। নিশ্চয়ই। হ্যাঁ, এবং ওই কভারেজ দিয়ে ওরা 100 পাতার একটা বই মিনিস্ট্রি বের করেছে হ্যাঁ। শুধু কভারেজ দিয়ে। এখানে একটা বই আছে, মালয় ইস্যু করছিল 100 এক্সেলেন্ট আর্টিস্ট, ওকে এখানে ওদের ক্যারেক্টার আমি রাখছি, বুঝতে পারছেন? তো এরকম আমি ওয়ার্ল্ডে আমার ধরেন 5000 বন্ধু আছে। আপনাদের বাংলাদেশের আপনার সমসাময়িক শিল্পীকা সেই একজন মারা গেল, শামীম শিকদার, শামীম শিকদার তারপরে ফরিদুজ্জামান, মানে যারা একটু আছে আর কি, ওরা আমার ক্লাসমেট। আর এমনি বাংলাদেশের শাহাবুদ্দিন আর্ট কলেজে 1 বছরের সিনিয়র, আর্ট কলেজে, কিন্তু সে মেট্রিক পাস করে আসছিল, আমি ইন্টারভিউ করে আসছি, কিন্তু বন্ধুর মতো। আপনার কি ঢাকা আর্ট কলেজে? হ্যাঁ, তখন তো জয়নুল আবেদিনকে পেয়েছিলেন? হ্যাঁ, তুই তখন আর্ট কলেজে আসতে না, কিন্তু ওনাকে পেয়েছি, ওনাকে পেয়েছি প্রায় 800। হ্যাঁ, তো কারণ ওই যে আমি তো বললাম যে ওই 37 বছর আগে তো আমি ডেপুটি ডাইরেক্টর ছিলাম। আমি তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে আমি জয়েন করেছিলাম। এবং তখন আপনাদের মহাপরিচালক অনেকেই ছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝছেন না? আমি যখন আসি তখন আবু হেলা মুস্তফা কামাল ছিল। ও আচ্ছা, হ্যাঁ, বুঝছেন না? আমি যখন আসি আর কি। আর ওই যেটা আপনাকে বলতে চাচ্ছি, যেহেতু আমি শিল্পকলা কর্মকর্তা ছিলাম, যে আমাদের যারা ক্লায়েন্ট, শিল্পী ক্লায়েন্ট, হ্যাঁ, তারা তো ওই বাংলাদেশের বড় বড় শিল্পীরাই ছিল। আচ্ছা, বুঝছেন না? তাদের ডিল করছি এবং বন্ধুত্ব ছিল। বেশি লাগবে না, একটু লংয়ে নিয়ে রাখবেন। হ্যাঁ, যেমন একটু লংয়ে নিয়ে রাখবেন। অন্যান্য তুমি কি খুব কৌশলে অন্যান্য সুলতান? হ্যাঁ, তো সুলতান ভাইয়ের সাথে খুব খাতির ছিল। এবং সুলতান ভাই দেশের বাড়ি মানে গ্রামের বাড়ি কোন? আমার গ্রামের বাড়ি বলতে ওই সেন্সে নাই, আমরা মানসিক শহরের লোক। ও আচ্ছা। এবং আমি দিন সাহেবের এলাকার লোক, এক সেন্সে বলতে কি মানে ঠিক সুনির্দিষ্ট কোন এলাকা? মানসিক শহরের একটা এলাকা, ব্রাহ্মপল্লী কিংবা না, সেই আকুয়া বলে যেটা। আকুয়া, ওকে ওকে। হ্যাঁ, আপনি থাকেন। তো সুলতান ভাই একটা এক্সিবিশন সম্ভবত 86-এ আমি যখন আসছি, জার্মান কালচার সেন্টারের যে ডিরেক্টর ছিল মিস্টার পিটার ওরেকার, ওনার সাথে কেন জানি ওনার একটা রিলেশনশিপ হয় সুলতান ভাই। সুলতান ভাই তো একটু অন্য ধরনের মানুষ ছিল, মানে ইন্টারেস্টিং ক্যারেক্টার, কিন্তু বুঝছেন? এটা ফাঁকে একটা কথা বলা দরকার, প্লিজ। সেটা হলো যে আমাদের দেশের, আপনি যদি বলেন যে আমেরিকা আসার একটা সুযোগ আছে, যে যেতে চাও যেতে পারবো, নো প্রবলেম।
ধরেন মনে করেন যে 90% লোক চলে আসবে। চলে আসবে এবং 99.9% লোক ফিরে যাবে না, Right. যদ্দূর চেষ্টা করবে থেকে যাওয়ার জন্য, বুঝছেন? সুলতান ভাই 56-এ আমেরিকাতে আসছে, নিউ ইয়র্কে আসছে। তারপরে উনি আমেরিকাতে সব স্টেট মোটামুটি ঘুরছে, বুঝছেন? তারপরে উনি লন্ডনে গেছে। বাংলাদেশের দুজন শিল্পী মাস্টার পেইন্টারদের সাথে শো করার সৌভাগ্য হয়েছে, এক সুলতান ভাই আর আমি ধরেন পিকাসো, সালভাদর ডালি, মার্ক সেগেল, ভিক্টর ভার্সেলি এদের সাথে আমি ভিয়েনায় শো করি, ওদের কাজের সাথে, ওরা তো নাই, বুঝছেন না, ওদের কাজের সাথে করেছি। সুলতান ভাই শুনছি যে ডালির সাথে নাকি আসলে করছে, এরকম দুজনের নাম শুনছি আর কি, অনলাইন ডালি। আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি যে এত শোক করার পরে উনি যে ইয়াং, এবং ওনার চেহারা স্রোত দেখে মনে হয় ইয়াং কালে উনি বেশ হ্যান্ডসামই ছিল, ঠিক না? ওনার একটা ছবি আমার কাছে আছে। এবং উনি এই যে অপরচুনিটি ইউরোপ এবং আমেরিকা রেখে উনি চলে গেল কোথায়? দেশে গেল কোথায়? একেবারে নড়াইলের জঙ্গলের মধ্যে পুরানো জমিদার বাড়িতে জীবন কাটাইতে, বুঝছেন না? ওখানে জীবন কাটাইছে, ঠিক না? শেষে যখন 80-র দিকে আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে একটা অ্যাওয়ার্ড দিল, তখন খুঁজ পেয়ে অ্যাচিভমেন্ট অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর একটা শ্রেষ্ঠ মানুষ। এই তখন গভর্নমেন্ট এই উদ্যোগটা আমাদের দেশে উনি প্রতিনিধিত্ব হওয়া শুরু করলো, জিনিসটা বুঝছেন? এবং পরে শুনছি যে এসআর সাহেব একটা বাড়ি ট্রি করে দিয়েছে, পরে ওখানেই থাকতেন আর কি। তো এই যে একটা ডাইনামিক বা হোয়াট এভার যেটা ফিলোসফিক্যাল লাইফ বা এবং ওনার যে কাজের স্টাইল, কাজেরটা এবং ওনার যে কনসেপ্ট, মানে আমরা আপনার গ্যালারিতে যেখানে প্রদর্শনী চলছে ওখানে তো আপনার ইন্টারভিউ করতে পারেন, কিন্তু মুভমেন্টের ফাউন্ডার আমরা। এক্স্যাক্টলি। পরে যে মুভমেন্টটা ক্রিয়েট করলেন, এটা আর মুভমেন্টটা যেটা চলছে এটা হাশেম খান কি আপনাদের সিনিয়র? হাশেম খান, হ্যাঁ সিনিয়র শিক্ষক। আচ্ছা শিক্ষক। উনিও তো 80-র উপরে বয়স, হ্যাঁ 84। আমাদের শিক্ষক, ডাইরেক্ট টিচার না, কিন্তু জি জি, ডাইরেক্ট টিচার না, আমি ছিলাম। আচ্ছা এখন যে মনিরুল সাহেব আপনাদের, মনিরুল আলম যিনি, মনিরুল ইসলাম, উনিও আমার ডাইরেক্ট শিক্ষক না, কিন্তু উনি আবিষ্কার হয়। প্রথম যে আবিষ্কার হয়েছিল কিন্তু আফ্রিকাতে, জঙ্গলের মধ্যে ওই মানুষ গরু ছাগল এগুলো চড়াই, অ্যাক্সিডেন্টলি জঙ্গলের মধ্যে একটা ছাগল ওই কফি খাই ফেলছে, কফি গাছ ছোটো এক সাইড নিয়ে গেছে, এক সাইড ধরে পরে তো বলেন কি ব্যাপারে এক সাইডের মধ্যে এটা মিশিয়ে খুঁজে পেয়েছে। তখন এটা লোকাল লোক খাওয়া শুরু করলো এবং এটা আমরা যেরকম নেশা আকারে দিই, বুঝছেন? এবং তখন কবিতা আছে যে বিশেষ করে পুরুষরা কাজ টাজ করতে হবে, সারাদিন কফি গায়ে ঘুমাই থাকে, নেশার এই সেই কফি, হ্যাঁ এই সেই কফি। এবং তখন এটা আরও দেশ এবং ইউরোপের কিছু কিছু দেশ এটাকে ব্যান করে দিচ্ছিল, বলছিল যে না এটা খাওয়া যাবে না, এটা হলো শয়তানের পানি, শয়তানের শয়তানের পানি, এটার দুরবস্থা ছিল প্রথম। এই হচ্ছে কফির ইতিহাস। হ্যাঁ কোভিড তো এই আর কি মানুষ আননোন থাকা অবস্থায় তখন এই প্রিঅকুপাইড চিন্তা থেকে মানুষ কথা বলে। খুব কম মানুষ আছে প্রিঅকুপাইড চিন্তা থেকে কথা বলে না, খুব কম। যেমন ওনার ক্যারেক্টারটা হচ্ছেন গবেষক, আর্টিস্ট। আমি এবার আমার লাইন ছাড়াও হিস্ট্রি, তারপরে সৌরজগৎ, এগুলো বসে দু চারটে কথা বলতে পারি। এগুলো হচ্ছে কাছাকাছি জিনিস, গবেষণা জিনিস। হ্যাঁ রিলেটেড কি, কারণ হয়েছে কি যে আমি যেহেতু নেচার নিয়ে ছবি আঁকি, তো যে আমি একটা কথা বলছিলাম যেটা যে নেচার বলতে আমাদের দেশের ল্যান্ডস্কেপ হচ্ছে গাছ, নদী নালা, এটা সেটা প্রাকৃতিক সৌন্দর্য, এটা হচ্ছে নেচার। কিন্তু নেচার তো এটার উদ্দেশ্য হচ্ছে আপনি যে 200 মানে আমাদের যে মিলিয়ন গ্যালাক্সি তার মধ্যে আপনার 300 বিলিয়ন সূর্য আছে,
বুঝছেন তো? আমরা যে তারাগুলো দেখতেছি সবগুলো কিন্তু সূর্য, হ্যাঁ, তারা বলতে কিছু নাই। তারা বলে যাবে সাহিত্যের জিনিস শুনতেছে চান্তারা, ওই বলতে কিছু ওইটার কোনো জিনিস হচ্ছে নক্ষত্র, নক্ষত্র মানে সূর্য, বুঝছেন? আমরা যে তারাগুলো দেখি, আমাদের যে সূর্যটাকে দেখি, এটা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির একটা বাহুর মধ্যে আমরা আছি, এটা বাহুর মধ্যে দেখি। এবং এটা খুবই খাস অংশ যেটা আছে সূর্য আমাদের গ্যালাক্সি, সেটা আমরা দেখতে পাই। আর এরকম 200 বিলিয়ন গ্যালাক্সি আছে, 200 বিলিয়ন গ্যালাক্সি আছে, বুঝছেন? এখন নেচার দ্বারা বুঝেন সাইজটা কী দিয়েছে, বুঝছেন তো? ঠিক আছে, সাইজটা একটু বোঝার চেষ্টা করি। তো আমাদের যে সূর্যটা আছে, এই সূর্যটার বয়স 500 মিলিয়ন, আর আমাদের যে আমরা পৃথিবীর যারা আছে এরা 450 মিলিয়ন, এবং এদের হায়াত আছে আর 500 মিলিয়ন। 500 মিলিয়ন এইটা একটা, এই যে ইউনিভার্সের যে এলিমেন্টগুলো যে নাম্বার, যে পার্ট অফ দ্য ইউনিভার্স, ঠিক না? একটা লিমিটেশন আছে, আপনি বাঁচবেন কতদিন। ধরুন বর্তমান যে বিজ্ঞানের ডেভেলপ হচ্ছে তাতে আপনি 100-150 বছর, টাইম উইল কাম যখন মানুষ 500 থেকে 1000 বছর বাঁচবে, সেটার সাবজেক্টের পরে যাচ্ছে। হ্যাঁ, এখন পর্যন্ত যেটা ডেভেলপ হচ্ছে, কারণ মানুষ তো মধ্যযুগে বেশি দিন বাঁচত, জিসাস 30 বছর বাঁচছে, এবং উনি ছিল সবচেয়ে বয়স্ক তৎকালীন সময়, বুঝছেন? জিসাসের সময় উনি 30 বছর বাঁচছে, উনি ছিল বয়স্ক মুরব্বী, অনেক বেশি বাঁচতে পারে, 20 বছর অ্যাভারেজ বাঁচতে গোড়াই রয়েছে ডাক্তার। এখানে 70 বছর আসছে গোড়ায়, এটা 100-150-400 হয়ে যাবে কিন্তু, হ্যাঁ। তো আমি যেটা বলতে চাইছিলাম যে এই যে আমাদের খাবার চলে এসেছে। থ্যাংক ইউ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ন্যাচারের প্রত্যেকটা ক্রিয়েশনের, বুঝছেন, দ্যার ইজ এ লিমিটেশন, যে ঠিক কিনা? এবং এই গ্রহ নক্ষত্রগুলোতে এদেরও লিমিটেশন আছে, এরা ইনফিনিট টাইমের জন্য। সূর্য ধরেন 500 মিলিয়ন আছে, 500 মিলিয়ন পরে শেষ, এখন তো বুঝেন আমাদের অবস্থা কী দাঁড়াবে। হ্যাঁ, হ্যাঁ, 500 বছর পরে সুবর্ণময় হয়ে এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে 8টা সূর্য আসবে, মানে আমরা রিবার্থের মতো, রিবার্থ এসব রিবার্থের মতো জিনিসটা। তো এখন এইভাবে চলছে আর কি জিনিস। এটা এভাবেই খাওয়া হয়, এর মধ্যে কোনো তরকার দেয় না। না, সরকার নেই। আমাদের খাবার চলে এসেছে, আমরা এখন টুনা ব্রেড, খুবই ভালো, এমন একটা পরিবেশ, যেমন সুন্দর তেমন স্বাস্থ্যকর। সেলিম ভাইকে ধন্যবাদ, একসাথে অনেক কাজ করে। আমাকে উনি বারবার চাপ দিয়েছেন, এটাকে চাপ বলা চলে, যে আপনি এসে অন্তত জায়গাটা দেখে যান। হ্যাঁ, জায়গাটা দেখে যান, আপনার অনেক ভালো লাগবে। এখানে জীবন খুঁজে নেওয়ার মতো জায়গা। তোমার এই যে গাছগুলো, তো মনে হচ্ছে যে নেচার এগুলো কেউ কোনোদিন কাটে না, শুধু এর যত্ন হয়, দেখে যে পড়ে গেল কিনা, ময়লা আছে কিনা, এই মনে হচ্ছে। এর পাশেই হচ্ছে ওই যে নদী, খুব সুন্দর একটি নদী, স্পিড বোট আছে এখানে। বুঝছেন, আমাদের দেশে মার্কেট করছে এই গাছপালা, নদী, সমুদ্র, এটা হিসেবে আছে, কিন্তু নেচার তো এই জায়গায় সীমাবদ্ধ। টোটাল ইউনিভার্সিটি আছে, পার্ট অফ নেচার। আর যে বিলিয়ন বিলিয়ন যে গ্যালাক্সি আপনি দেখতেছেন এখন, এটা তো কী করবেন, নেচার না। তো আমাদের মধ্যে যেটা আছে, পৃথিবীর মধ্যে যে আমরা যে নেচারটুকু দেখছি, অর্থাৎ আমরা ভিজুয়াল যেটা দেখছি পৃথিবীতে, সেটার মানুষ অনুকরণ করছে। মানুষ গাছকে গাছ আঁকতেছে, গরু আঁকতেছে, মানুষ আঁকতেছে, মানুষের ছবি আঁকতেছে, নেচারকে অনুকরণ করছে, আপনিও করছে। আমরা লক নেচারকে মানতে হবে, বুঝলেন? আপনার না মারা কোনো রাস্তা নাকি আছে না। আপনি যে ছোটো ছিলেন, এখন তো
বয়স হয়ে গেছে যে আপনি কিছু ঠেকাতে পারছেন প্রবলেম, হ্যাঁ, তারপরে আরো বড় হয়ে আমি শেষ। এই যে লটা এগুলো ভাইট করতে পারছে, এই যে ন্যাচারের যে বিষয়, তো আমি নেচারকে এখন, আমি যে শিল্পী, আমি নেচারের কোন জিনিসটা ফলো করছি যে নেচারের যে বিউটিটা, বুঝছেন না, ওই আমাদের যে ইসলামিক ফিলোসফি, সেখানে একটা বিরানব্বই নাম নিশ্চয়ই শুনছেন, শুনলেন না? তো ওটার মধ্যে একটা সাল মুসল্লি, নিরানব্বই একটা সাল মুসল্লি, ওটার ব্যাখ্যায় উনি বলছেন যে আমি একজন শিল্পী, আলোচনা করতে উনি বলছেন যে আমি একজন শিল্পী এবং এই সমস্ত কিছু একটা শৈল্পিক চতুর্থ দিয়ে সৃষ্টি করেছি। এতে আমি কোনো মডেল ইউজ করি, এই যে আমরা হচ্ছে যে নেচার, আমি তো একটা মডেল ইউজ করতেছি, আমি যে রঙগুলো রয়েছে তো নেচার থেকে নিয়ে গেছি, নেচারের রঙ থেকে আমি যেগুলো রঙ ক্রিয়েট করতে পারি, নেচারের যে রঙগুলো আছে ওটাই আমি এখানে করছি। আমি লাইনে, আচ্ছা এখন যে আমি যে এটা করছি, তো এখানে তো নেচারের যে জিনিসটা বিউটি করছি আমার মধ্যে, এবং সবাই যেটা বিশ্বাস করে মনে করেন ফ্লাওয়ার একটা বিউটি নেচার, আপনি দেখেন ওটা খাইতে ভালো লাগে নাকি ওটা কি ওটা অসুস্থ পাগল করে, মূলত দেখতে ভালো লাগে, এরা তো গন্ধ হ্যান্ডিক্যাপ ফুল দেখতে ভালো লাগে, পিতল নেচার, আর ভালো লাগছে কিসের জন্য, বুঝছেন? আপনি হঠাৎ করে ফুলটা কেন ভালো কিন্তু জিনিস থেকে, বুঝছেন? কারণ হচ্ছে যে ফুলটার মধ্যে উনি একটা আর্টিস্টিক ওয়ার্ক করছে, বুঝছেন, একটা বিন্যাস করছে, জিনিসটা কিসে রং এবং ফর্ম, একটা বিন্যাস নেচার নিজে করছে, একটা শৈল্পিক কাজ করছে, যার জন্য আপনার কাছে ভালো লাগছে, বুঝতে পারছেন? আমি নেচারকে গাছ থেকে গাছ আঁকি না, উনার যে স্পিরিটটা, যে স্পিরিটে উনি একটা বিউটি ক্রিয়েট করছে, ওই স্পিরিটটা ধরে ফলো করে আমি আবার একটা ইমেজ ক্রিয়েট করছি, বুঝছেন? এই আমার সাথে ওনার বোঝাচ্ছে, বুঝছেন? যেমন ধরেন একটা মানুষজন দেখবে, জানতে চাইবে, না জানতে চাই, কিন্তু প্রথমত সে যে জানতে তো চাবে, এমন বলেছে যে ফুল যার কাছে ভালো লাগে, আপনি তো জানতে চান না কেন ভালো লাগছে, জিজ্ঞাসা করেন না, জিজ্ঞেস করছেন না, জিজ্ঞেস করলেন, ওটা অ্যাস্টাবলিশ হয়েছে, সোশ্যালি অ্যাস্টাবলিশ হয়েছে, ওটা কিন্তু একটা ফর্ম ছিল, ফর্ম মডেল, মানুষজন এটা খুবই সুন্দর, এটা গান্ধে দিবে, এটা ফুল জাতীয় জিনিস, এইভাবে জিনিসটা হচ্ছে একটু জটিল। Hi. Hello. Hello, I'm the artist. Oh, hi. How are you? Okay. সেলিম ভাই রঙের মানুষ, রঙের ভুবনের মানুষ, তাই রং কিভাবে ছড়ায় আমার ভিডিওর মাধ্যমে চেষ্টা করলাম তুলে ধরার জন্য। তো এতক্ষণ যারা এই ভিডিওটি দেখলেন আশা করি সবার ভালো লেগেছে, এবং সেলিম ভাইয়ের যে ফেসবুক, ইউটিউব, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম, এগুলো এই লিঙ্কগুলো আমি দিয়ে রাখবো। আশা করি আপনারা টুইটার সহ আমি ওনার যে অ্যাকাউন্টগুলো আছে ভিডিওর লিঙ্কে দিয়ে রাখবো। আশা করি সবাই দেখবেন এবং যারা দেখেছেন সবাই উপকৃত হবেন এবং সেলিম ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। শুনেন ওই অসুবিধা নেই।